জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে যা যা ঘটছে তার সবকিছু নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। সরকারে গেলে কঠোর হস্তে দুর্নীতি প্রতিরোধ করা হবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে মতিঝিলে পীর জঙ্গির মাজার এলাকায় দিনের তৃতীয় সভায় একথা বলেন তিনি। সকালে বনানীতে দিনের প্রথম জনসভায় তারেক রহমান বলেন, আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করাই বিএনপির অগ্রাধিকার। অসহায় মানুষের চিকিৎসায় সারা দেশে 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার কথাও জানান তিনি। বেকার সমস্যা নিরসন, নারীদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড ও কৃষকদের সহযোগিতার জন্য কৃষি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দেন তারেক রহমান। পরে কলাবাগান, পীর জঙ্গির মাজার ও বাসাবো এলাকায় জনসভা করেন তিনি। আশ্বাস দেন মুক্তিযোদ্ধা ও জুলাই শহীদদের কাঙ্ক্ষিত দেশ গড়ার। নির্বাচনী প্রচারের শেষ দিনে আজ রাজধানীতে মোট 8টি জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান। প্রত্যেকটি শিক্ষক কম্পিউটার সিস্টেমের আওতায় এসে তাদের ছাত্রদেরকে সঠিকভাবে শিক্ষা প্রদান করতে পারবেন। বিএনপির পরিকল্পনা আছে এই দেশের ধর্মীয় ব্যক্তিত্ব যারা, বিভিন্ন মসজিদ মাদ্রাসার ইমাম, খতিব, মুয়াজ্জিম সাহেব যারা, বিভিন্ন ধর্মীয় গুরু যারা আছেন, তারা মানবেতর জীবনযাপন করেন অধিকাংশ মানুষ, এবং এই মানুষগুলোর ব্যাপারেও আমরা চিন্তা ভাবনা করেছি যে তাদেরকে আমরা সরকারের পক্ষ থেকে একটি সম্মানের ব্যবস্থা করব, যাতে করে তারা একটি সম্মানজনক জীবনযাপন করতে পারে। দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনা করেছেন, উনি বাংলাদেশে এত শিল্প কলকারখানা তৈরি করতে সক্ষম হয়েছিলেন, বাংলাদেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন। বিদেশের সকল পত্রিকা তখন বলতে বাধ্য হয়েছিল বাংলাদেশ হচ্ছে একটি এমার্জিং টাইগার। বিএনপি একমাত্র দল যারা দেশকে অভিজ্ঞতার আলোকে সঠিকভাবে পরিচালনা করতে সক্ষম। জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার শেষ সময়ে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে ঢাকায় দ্বিতীয় দিনের মতো নির্বাচনী জনসভা করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা 17, 10, 8 ও 9-এর জনসভা শেষে ঢাকা 5 আসনে যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডে জনসভায় যোগ দিয়েছেন তারেক রহমান। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাব্বির রোজ। সাব্বির, ঢাকা আজ দ্বিতীয় দিনের জনসভায় জনসমাগম কেমন দেখছেন? ভোটারদের মন জয়ে কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন তারেক রহমান? আজ তিনি আর কয়টি জনসভা করবেন? ঢাকা 5-এর অন্তর্গত এই যে সমাবেশটি রয়েছে তারেক রহমানের, সেই সমাবেশে আমরা দেখেছি যে এখানে বিপুল সংখ্যক নেতাকর্মীর এবং সাধারণ মানুষের সমাগম হয়েছে। এটি মূলত তারেক রহমানের এই নির্বাচনী প্রচারের শেষ দিনে এটি হচ্ছে যে তারেক রহমানের 5ম নির্বাচনী সমাবেশ, এবং এর আগে তিনি কিন্তু 4টি সমাবেশ করেছেন। আমরা দেখেছি যে তিনি আসলে জনগণকে বিভিন্ন প্রতিশ্রুতির মাধ্যমে আশ্বস্ত করছেন, এবং তিনি বারবারই তুলে ধরছেন রাষ্ট্র সংস্কারে বিএনপির যে পরিকল্পনাগুলো রয়েছে সেই পরিকল্পনাগুলো, পাশাপাশি ইশতেহার অনুযায়ী কি ধরনের রাষ্ট্র গঠন করতে চায় বা বিএনপি সরকার গঠন করলে নাগরিক সুবিধা পাশাপাশি জনকল্যাণমুখী রাষ্ট্র নির্মাণে কি ধরনের কার্যক্রম থাকবে সেই বিষয়গুলোকে কিন্তু তিনি বারবারই তুলে আনছেন। এবং তিনি বারবারই যে কথাটি বলছেন যে 12 ফেব্রুয়ারি একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে এই যে জনসাধারণ বা দেশের মানুষ তাদের প্রতিনিধি বাছাইয়ের সুযোগ পাবে, কে হবে আগামী নেতৃত্ব, সেই বিষয়টি কিন্তু একটি সুষ্ঠু পরিবেশের মাধ্যমে 12 ফেব্রুয়ারি তুলে ধরছেন তারেক রহমান। এবং আমরা দেখতে পাচ্ছি যে তিনি এই যে নির্বাচনী সমাবেশ যেটি রয়েছে ঢাকা 5-এর, তিনি সেই সভামঞ্চে এসেছেন এবং প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি আর কিছুক্ষণের মধ্যেই। আমরা বারবারই দেখেছি তিনি কিন্তু বলেছেন যে নির্বাচন কেন্দ্রিক নানা ধরনের ষড়যন্ত্রের কথাও কিন্তু এই প্রচারণার শেষ দিনেও তিনি কিন্তু উল্লেখ করেছেন। এবং এর পাশাপাশি আমরা দেখেছি যে তিনি জনগণের কল্যাণে বা আসন ভিত্তিক যে ধরনের বিষয়গুলো রয়েছে, মূলত আসন ভিত্তিক কি ধরনের সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো কিন্তু তিনি গুরুত্ব দিয়েছেন, এবং সেটি সমাধানের জন্য তিনি বারবারই বলেছেন যে বিএনপি সরকার গঠন করলে 13 তারিখ থেকেই বাংলাদেশ পুনর্গঠনের যে কাজটি রয়েছে সেই কাজটি শুরু করবেন তারেক রহমান। এবং এই জনসভার পরে তার আরও 2টি জনসভা রয়েছে, এবং এই জনসভার মধ্যে দিয়েই কিন্তু বিএনপির আনুষ্ঠানিকভাবে যে প্রচারের বিষয়টি রয়েছে সেটি শেষ হবে।
তো আপাতত এই জায়গা এই ঢাকা 5-এর এই নির্বাচনী সমাবেশ থেকেই ছিল আমার কাছে সর্বশেষ। রাজধানী ঢাকায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জনসভার খবর জানাচ্ছিলেন সহকর্মী সাব্বির রোজ। চোরাই পথে ক্ষমতায় যেতে চায় একটি দল, এমন অভিযোগ করে এখন থেকেই ভোট কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর মোহাম্মদপুরে 11 দলীয় ঐক্যের প্রার্থী মামুনুল হকের আসনে জনসভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। জামায়াত আমির বলেন, জুলাইয়ের মতো আবারও অন্ধকার গলিপথে হাঁটছে নির্বাচন কমিশন। অভিযোগ করেন, একটি পক্ষ হেরে যাবার ভয়ে ভোট ছিনতাই করার পায়তারা করছে। মানুষের রায় ছাড়া কোনো কারচুপির চেষ্টা হলে দেশে আবারও জুলাই নেমে আসবে বলে হুঁশিয়ারি দেন ডাক্তার শফিকুর রহমান। সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ভোট কেন্দ্রে মোবাইল প্রবেশের নিষেধাজ্ঞা সন্ধ্যার মধ্যে প্রত্যাহার না করলে আগামীকাল নির্বাচন কমিশন ঘেরাও করা হবে। একই হুঁশিয়ারি দেন জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমানও। আমরা সেই দিকে চলতে দেব না। এবং সাংবাদিক বন্ধুগণ, একটা পক্ষ একটা মহল নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে তারা একবারেই হতাশ হয়ে পড়েছে এবং হতাশা থেকে তারা এখন চূড়াই পথেই নির্বাচনকে হাইজ্যাক করার চিন্তা করছে। গুন্ডাদেরকে লেলিয়ে দেওয়া হচ্ছে। একই অন্ধকার গলিপথে আমাদের নির্বাচন কমিশন হাঁটার চেষ্টা করছে। তারা নির্বাচনের দিন 400 মিটারের ভিতরে সব ধরনের রেকর্ডিং বা ক্যামেরা, মোবাইল সব কিছুকে তারা নিষিদ্ধ করতে যাচ্ছেন। আজ সন্ধ্যার আগেই যদি এই প্রজ্ঞাপন প্রত্যাহার করে জনগণকে স্পষ্ট বার্তা দেওয়া না হয়, আগামীকাল নির্বাচন নয়, নির্বাচনী প্রক্রিয়া ভণ্ডুল করার জন্য যারা জটিলতা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন শুরু হবে। ঢাকা 15 আসনের তালতলা এলাকায় জামায়াত আমিরের পক্ষে চলছে গণমিছিল। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শাহাদাত অভ্র, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। যিনি কিনা তিনি উপস্থিত হয়েছেন এই গণমিছিলে। আর গণমিছিলটি কিন্তু শুরু হয়েছে এই মাত্র। আর কিছুক্ষণ আগেই কিন্তু কথা বলছিলেন জামায়াতে ইসলামীর অন্যান্য যেই দলের নেতা রয়েছেন তারা। আমরা একটু চলে যেতে চাই জামায়াতে ইসলামীর আমিরের কাছে, দেখি কতটা আমরা পৌঁছাতে পারি তার কাছে। কারণ এই মিছিলের পুরো জায়গা জুড়েই কিন্তু আমরা দেখছি যে কোনো কানায় কানায় পূর্ণ। জামায়াতে ইসলামীর আমির এই মুহূর্তে কথা বলছেন। এছাড়াও কিন্তু এই পুরো মিছিল জুড়ে আমরা লক্ষ্য করেছি যারা কিনা ঢাকা 15 আসনের ভোটার রয়েছেন, ঢাকা 15 আসনে জামায়াত ইসলামী সমর্থক রয়েছেন, তারা উপস্থিত হয়েছেন। তাদের পক্ষ থেকে আমরা দেখেছি যে মোটরসাইকেলে করে কেউ এসেছেন। তার পাশাপাশি এখানে আমরা দেখেছি যে জামায়াত ইসলামীর পক্ষ থেকে জামায়াত ইসলামীর আমির কিন্তু এই মুহূর্তে কথা বলছেন। এই বহরটি এই বহরটি কিন্তু 4টায় শুরু হবার কথা ছিল। এর পরবর্তীতে আমরা একটু শুনতে চাই জামায়াত ইসলামীর আমিরের কথা। আমরা চলে যাচ্ছি জামায়াত ইসলামীর আমিরের কাছে। আপনাদের ভালোবাসা, আল্লাহ তাআলার রহমত আজকে বাংলাদেশ জামাতে ইসলামীর মতো একটি মুসলিম সংগঠনকে এখানে নিয়ে এসেছে। আমরা চিরদিনের জন্য আপনাদের কাছে ঋণী। আমরা শুধু মহান প্রভুর দরবারে দোয়া করি, আল্লাহ যেন এই দুনিয়ায় আপনাদের সম্মান বৃদ্ধি করে দেন এবং আল্লাহ যেন আখিরাতে আপনাদেরকে সম্মানিত করেন। আপনাদের সকলের এই সীমাহীন ভালোবাসা, আমাদের প্রতি আপনাদের সমর্থন, আপনাদের অব্যাহত সহযোগিতা আমাদেরকে ইনশাআল্লাহ এই জাতির মুক্তির মঞ্জিলে নেতৃত্ব দেওয়ার জন্য সহযোগিতা করবে আমরা আশা করি। আমরা কথা দিচ্ছি, আপনাদের মূল্যবান ভোটে 11 দলীয় প্রার্থীরা নির্বাচিত হয়ে সরকার গঠনের সুযোগ পেলে ইনশাআল্লাহ তাআলা লাজিম আমরা নিজেদের ভাগ্য বদলের জন্য কাজ করব না, আমরা কাজ করব 18 কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন। দায়িত্বহীন কণ্ঠে আরেকবার বলতে চাই, কোনো ব্যক্তি পরিবার দলের নয়, গোষ্ঠীর নয়, বরঞ্চ আমরা চাই জনগণের সরকার। আরো পরিষ্কার করে বলতে চাই, আমি জামাত ইসলামীর বিজয় চাই না, আমি চাই 18 কোটি মানুষের বিজয়। 18 কোটি মানুষের বিজয় হলে আমাদের সকলের বিজয় হবে। কোন দল, কোন গোষ্ঠী, কোন পরিবারের বিজয়
জাতীয় নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণায় জমজমাট ভোটের মাঠ। সকাল থেকে রাজপথে বিভিন্ন দলের প্রার্থীরা গ্রামে গঞ্জে প্রচারণার শেষ সময়েও দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। গণসংযোগ, উঠান বৈঠক, জনসভা সহ বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। সকাল থেকেই রাজপথে বিভিন্ন দলের প্রার্থীরা গ্রামে গঞ্জে প্রচারণার শেষ সময়েও দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। গণসংযোগ, উঠান বৈঠক, জনসমাগম সহ বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। সকালে খুলনা 5 আসনে জামায়াত প্রার্থী মিয়া গোলাম পরোয়ার ফুলতলার শিরোমণি কাজীপাড়া এলাকায় গণসংযোগ করেন। এ সময় জলাবদ্ধতা নিরসন, নতুন কর্মসংস্থান সৃষ্টি সহ নানা রকম প্রতিশ্রুতি দেন ভোটারদের কাছে। নগরীর বিভিন্ন এলাকায় প্রচারণা চালান খুলনা 2 আসনের বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। পিটিআই মোড় ও বানিয়াখামার এলাকায় গণসংযোগ করেন তিনি। এদিকে সিরাজগঞ্জের উল্লাপাড়ার বড়হর ইউনিয়নে প্রচারণা চালিয়েছেন সিরাজগঞ্জ 4 আসনের জামায়াত প্রার্থী রফিকুল ইসলাম খান। সকালে বরিশাল 5 আসনের বাসদ প্রার্থী ডাক্তার মনীষা চক্রবর্তী নগরের বিসিক এলাকায় লিফলেট বিতরণ করেন। এ সময় সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রশাসনের নজরদারি বাড়ানো উচিত বলে জানান তিনি। এদিকে বরিশাল 5 আসনের বিএনপি মনোনীত প্রার্থী মুজিবুর রহমান সরোয়ারের পক্ষে গণমিছিল বের করেন নেতাকর্মীরা। এছাড়া নীলফামারী 4 আসনের জামায়াত প্রার্থী আব্দুল মুন্তাকিম ভোর থেকেই গ্রামের হাট বাজার চষে বেড়াচ্ছেন, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ঢাকা 16 আসনের বিভিন্ন এলাকায় চলছে জমজমাট প্রচারণা। সেই খবর জানাতে রাজধানীর পল্লবী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার জামান পুলক। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। নোমান, আজকে সকাল থেকে বিভিন্ন আসনের প্রচারণা খবর জানাচ্ছিলাম। আজকে যেহেতু নির্বাচনী প্রচারণার সবশেষ দিন, আজকে কিন্তু বেশ যে প্রার্থীরা নির্বাচনের প্রচার নামছেন সবাই কিন্তু বেশ বড়সড় করে প্রচারণার আয়োজন করছেন। আমি এখন বর্তমানে রয়েছি রাজধানীর পল্লবী এলাকায়। এখানে ঢাকা 16 আসনের বিএনপি প্রার্থী আমিনুল ইসলাম এখানে জনসংযোগ চালাচ্ছেন। তিনি পল্লবী থেকে শুরু করে বীরপুর 10 থেকে আবারও কিন্তু পল্লবীর দিকে এখন এই মিছিলটি নিয়ে যাচ্ছেন এবং মিছিলে কিন্তু যত বিএনপি যত নেতাকর্মীরা, বিভিন্ন যে অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের নেতাকর্মীরা কিন্তু এই মিছিলে অবস্থান করছেন এবং তারা কিন্তু আমিনুল ইসলাম কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছেন, যেহেতু এই আসনটি অনেক বড় একটি আসন, এই আসনে সর্বমোট ভোটার সংখ্যা 4,500,000 জনের মতো এবং এই আসনে কিন্তু নারী এবং পুরুষ প্রার্থীর ভোটার সংখ্যা সমান, উভয়ই সমান এবং এর মধ্যে 50,000-এরও বেশি ভোটারের বাস কিন্তু বিহারি ক্যাম্পে এবং এই বিহারি ক্যাম্প নিয়ে কিন্তু তিনি প্রতিশ্রুতি দিচ্ছিলেন যে এই ক্যাম্পে কিন্তু প্রথম থেকে স্বাধীনতার পর থেকেই এই আসনটিতে, এই জায়গাটিতে আসলে যারা বাস করেন এবং তাদের কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা মুখোমুখি হয়ে থাকে, যেমন গ্যাস সংকট, পানি, বিদ্যুৎ সংকট, এছাড়াও পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব রয়েছে, যার ফলে কিন্তু সবসময় ডেঙ্গু বা অন্যান্য ডায়রিয়ার মতো রোগ বালাই কিন্তু এই বাসীগুলো, এই রাজধানীর বাসীর এই যে বিহারি ক্যাম্প এলাকাটি রয়েছে সেখানে কিন্তু ফেস করে থাকে তারা। এবং এর পাশাপাশি মিরপুর এলাকাটি অনেক জনবহুল হওয়ার কারণে, অনেক গ্যাঞ্জাম ও গিজি এলাকা হওয়ার কারণে এই এলাকাতে কিন্তু পর্যাপ্ত সুযোগ সুবিধা যেগুলো থাকে এগুলো নেই এবং এর পাশাপাশি এই এলাকাটির মূলত একটি অংশ তুরাগে পড়েছে, যার ফলে এই যে তুরাগের যে বেড়িবাঁধ এলাকাটি রয়েছে, এলাকাটি কিন্তু সন্ত্রাসীদের মূল আস্তানা এবং রাত যত বাড়ে এই এলাকাটি থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড, ডাকাতি, ছিনতাইয়ের মতো ঘটনা কিন্তু বাড়তেই থাকে। তো আমিনুল ইসলাম এগুলো প্রতিশ্রুতি দিচ্ছিলেন এবং এর পাশাপাশি তার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল বাতেন, তিনিও কিন্তু একই ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন, যদিও তার প্রচারণা তেমন একটি পাওয়া যায় না রিসেন্টলি, কিন্তু তার এই যে মিরপুরের যে বাকি যে 2 আসনের কথা যদি একটু বলতে চাই, যে ঢাকা 14 এবং ঢাকা 15 আসন, ঢাকা 14 আসনে কিন্তু আজকে সকাল থেকে আমরা ঘুরেছি, সেখানে কিন্তু স্বতন্ত্র প্রার্থী সাজু এবং বিএনপির যে তুলি রয়েছেন এবং ব্যারিস্টার আরমান, তারাও কিন্তু বলছিলেন যে গাবতলী এলাকায়ও কিন্তু একটি সমস্যা আছে, যে চাঁদাবাজির ঘটনা, যে গাবতলী বাস স্ট্যান্ডকে ঘিরে। এর পাশাপাশি ঢাকা 15 আসলে শফিকুল ইসলাম খান মিল্টনও কিন্তু আজকে শেষবারের মতো সমাবেশ করছেন এবং জামাতে আমিরও কিন্তু শেষবারের মতো সমাবেশ করছেন। তো এই ছিল আমার কাছে মিরপুরের 14, 15, 16 এবং বিশেষ করে 16 আসনের নির্বাচনী প্রচারণার সবশেষ পরিস্থিতি। নোমান। ঢাকা 16 আসনের প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহরিয়ার জামান পুলক।
এদিকে ঢাকা 4 আসনের বিভিন্ন এলাকায় প্রচার প্রচারণা ও জনসংযোগে ব্যস্ত সময়ে পার করছেন প্রার্থীরা। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর জুরাইনে আছেন সহকর্মী ফরহাদ বিন নূর, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। নোমান, আমরা দেখছি যে এই আমরা একটা মিছিলের মধ্যে আছি এই মুহূর্তে। মিছিলটি বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ঢাকা 4 আসনের সৈয়দ জয়নুল আবদিনের একটি মিছিল। এই মিছিলটি শুরু হয়েছে ধোলাইপাড় থেকে শুরু হয়ে এখন জুরাইন পর্যন্ত মিছিলটি এসেছে। আমরা দেখছি যে এখানে বিশাল এক মিছিলে নারী পুরুষ সবাই এখানে অংশগ্রহণ করেছে। আমরা দেখছি যে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ ইসলামী ছাত্র শিবির সহ এখানে 11 দলীয় জোটের যারা নেতাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু এখানে অংশ নিয়েছেন। একই সঙ্গে আমরা যে চিত্রটি দেখছি এখানে মহিলা জামায়াতের নেতাকর্মীরাও কিন্তু ব্যাপকভাবে এখানে অংশ নিয়েছেন। সবাই মাথায় ক্যাপ দিয়ে তারা যাচ্ছেন এবং তারা দাঁড়িপাল্লার পক্ষে আসলে এখানে ভোট চাইছেন। মূলত এটি 11 দলের দাঁড়িপাল্লার পক্ষে গণমিছিল এই আসনে এখানে এই মুহূর্তে হচ্ছে। আমরা যে চিত্রটি দেখছি দাঁড়িপাল্লার পক্ষে নানা রকম স্লোগান কিন্তু এখানে তোলা হচ্ছে। আমরা যদি এই আসনটি সম্পর্কে বলি, ঢাকা 11-য় 3,58,000 ভোটার রয়েছে এবং যার অর্ধেকই হচ্ছে প্রায় নারী ভোটার। এবং এই আসনটিতে আমরা একটু আগেও এই আসনে যিনি জামায়াতের প্রার্থী তার সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে এখানে যেন একটি সুষ্ঠু নিরপেক্ষভাবে একটি ভোট হয় এবং সেটি হলে তিনি বিজয়ের প্রত্যাশা করছেন। তো এই ছিল নোমান আমার কাছে ঢাকা 4 আসন থেকে নির্বাচনী প্রচারণার সবশেষ তথ্য। ঢাকা 4 আসনের প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী ফরহাদ বিন নূর। এদিকে ঢাকায় কথা বলছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। অবশ্যই একটি পরিকল্পনা থাকতে হবে। জাতির ভাগ্য যদি পরিবর্তন করতে হয় তাহলে অবশ্যই কর্মসূচি থাকতে হবে। দেশ এবং জাতিকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে অভিজ্ঞতা থাকতে হবে একটি রাজনৈতিক দলের। ঠিক, অভিজ্ঞতা দরকার দেশ পরিচালনার জন্য, পরিকল্পনা দরকার দেশ পরিচালনার জন্য, কর্মসূচি দরকার জনগণের জন্য। এখন প্রিয় ভাই বোনেরা, এই মুহূর্তে যত রাজনৈতিক দল বাংলাদেশে আছে একমাত্র বিএনপি ধানের শীর্ষ হচ্ছে সেই রাজনৈতিক দল যাদের পরিকল্পনা জনগণের সামনে আছে, যাদের কর্মসূচি আছে যে তারা কিভাবে দেশকে গড়ে তুলতে চায় সামনের দিকে, জনগণের ভাগ্য পরিবর্তন করতে চায় সামনের দিকে। আর একমাত্র বিএনপি হচ্ছে সেই দল যাদের দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে। আর কোন রাজনৈতিক দলের অভিজ্ঞতা নাই দেশ পরিচালনা করার। আমরা অনেক রাজনৈতিক দলের অনেক সুন্দর সুন্দর কথা শুনি, অনেক মধুর মধুর কথা শুনি, যেগুলো কথা শুনলে আমাদের হয়তো ভালো লাগে, আমরা জোরে জোরে হাততালি দেই। কিন্তু দেশ পরিচালনা অত সহজ ব্যাপার নয়। দেশ পরিচালনা অনেক কঠিন ব্যাপার। আমরাই এই যে ইপিজেড এর দাবি, এখানে নবিউল্লাহ নবী যে ইপিজেড এর দাবি করেছে, ইনশাআল্লাহ এই যে পাট কলগুলো বন্ধ হয়ে গেছে, ফলে কয়েক লক্ষ মানুষ বেকার হয়ে গিয়েছে। আমাদের পরিকল্পনা আছে এই জায়গাগুলোতে আমরা নতুন ইপিজেড কারখানা তৈরি করব, যাতে করে এই এলাকার মানুষের শীতলক্ষার পার দিয়ে নতুন ইপিজেড হবে, যাতে করে বেকার যারা আছে, এই এলাকার মানুষ যারা আছে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে ইপিজেড এর কথা, ইপিজেড যে দাবি, এই ইপিজেড বাংলাদেশের সবচেয়ে প্রথম কে করেছিল জানেন আপনারা? এই ইপিজেড চট্টগ্রামে সবচেয়ে প্রথম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গঠন করেছিলেন। সেজন্যই আমি বলেছি, যদি কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয় সেটি করার অভিজ্ঞতা বিএনপির আছে। যদি ইপিজেড গঠন করতে হয়, কিভাবে ইপিজেড গঠন করতে হয় সেই অভিজ্ঞতা একমাত্র বিএনপি আছে, আর কোন দলের নেই। যদি অন্য দলের থাকতো তাহলে তো 16 বছর আমরা দেখতেই পারতাম তারা ইপিজেড করতো। করেছে? তারা করেনি, কারণ তাদের সেই অভিজ্ঞতা নেই, তাদের করার ইচ্ছাও নেই। আর অন্য দল যারা আছে তাদের তো কোন রকম অভিজ্ঞতাই নেই। প্রিয় ভাই বোনেরা, দেশ স্বাধীনের পরে এখানে অনেক মুরব্বী উপস্থিত আছে, মুরব্বীরা ভালো বলতে পারবেন।
দেশ স্বাধীনের পরে যাদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব পড়েছিল, সেই সময় মানুষ দেখেছে আইন শৃঙ্খলার কি অবনতি ছিল। সেই সময় মানুষ দেখেছে ৭৪ সালে কিভাবে দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ না খেয়ে সেদিন মারা গিয়েছিল। কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দেশ রাজধানীর যাত্রাবাড়িতে বক্তব্য রাখছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। কক্সবাজারের চকরিয়ায় বাস টার্মিনাল মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন কক্সবাজার ১ আসনের প্রার্থী সালাউদ্দিন আহমেদ। সরাসরি চলে যাচ্ছে সেখানে। এদেশের জনগণের আর কি বুঝুন, এদেশের সমৃদ্ধি কি বুঝুন, আর নেতায় কি হই, আর নির্বাচন ইশতেহারের মধ্যে কি হই। আজিও যদি ইশতেহার লম্বা চড়া কথা সংযুক্ত ভাবনা হই, তাহলে বলা যাদাই বলবা আর নেতায় হতে দীর্ঘ ১৭-১৮ বছর নির্বাচন চাইতে বাধ্য হইবার পরবর্তী বর্তমান নেতা খুঁজছে ওই আমি একটা স্বপ্ন নিয়ে এসেছি, আই হ্যাভ এ প্ল্যান। আমাদের একটি পরিকল্পনা আছে এই দেশের মানুষের জন্য, এই দেশের জন্য। কি সেই পরিকল্পনা? সেই পরিকল্পনা হচ্ছে যে পরিকল্পনা আমরা ৩১ দফার মধ্যে ঘোষণা দিয়েছিলাম, তার সাথে তাল মিলিয়ে বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের পরিকল্পনা। বাংলাদেশের সমস্ত রাষ্ট্র কাঠামো গণতান্ত্রিক সংস্কার করা হবে, সংবিধানের গণতান্ত্রিক সংস্কার করা হবে। এই দেশের সমস্ত সেক্টরে কমিশন করে সমস্ত সুপারিশ মানার ভিত্তিতে এই দেশের সুশাসন নিশ্চিত করা হবে, সাংবিধানিক অধিকার গণতান্ত্রিক অধিকার বাস্তবায়ন করা হবে। কথা খুব কঠিন না আরো সোজা বাংলা বলতে গেলে এই দেশের যাতে আর কোনদিন স্বৈরাচারের উৎপত্তি নয় সেই ব্যবস্থা করা হবে, কোনদিন ফ্যাসিবাদের উৎপত্তি নয় সেই ব্যবস্থা করা হবে, যাতে আর কোনদিন মানুষের ভোটাধিকারের জন্য রক্ত দিতে না হয়, কোনদিন গণতান্ত্রিক অধিকারের জন্য সংগ্রাম করতে না হয়, কোনদিন মানবাধিকার বাস্তবায়নের জন্য যাতে আমাদের। ঢাকা ১২ আসনের বিভিন্ন এলাকায় চলছে জমজমাট প্রচারণা। এই মুহূর্তে রাজধানীর কারণ বাজার এলাকায় আছেন সহকর্মী নাজমুল সাকিব। প্রচারণার সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। নোমান, আমরা মূলত রয়েছি ঢাকা ১২ আসনে, যেখানে আমরা কিন্তু দেখেছি যে বিএনপি এবং অন্যান্য যেই সমর্থিত যারা আসলে দল রয়েছে তারা কিন্তু প্রচারণে নেমেছে। ঠিক কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখেছি যে জামায়াতের যারা আসলে প্রার্থী এই আসনে ঢাকা ১২ আসনের সাইফুল আলম খান মিলন, তিনি কিন্তু একটি প্রচারণা করেছেন। একেবারে বলা যায় যে কারওয়ান বাজার থেকে শুরু করে তিনি যেই হাতির ঝিল এবং মগবাজার যে এলাকাগুলো রয়েছে, তেজগাঁয়ের এলাকাগুলো, সেখানে কিন্তু আমরা দেখেছি যে তাকে প্রচারণা চালাতে, এবং তিনি এই এলাকাগুলোতে ঘুরেছেন এবং মানুষের মাঝে যেই লিফলেট বিতরণ, সেই লিফলেট বিতরণ করেছেন, এবং তিনি কিন্তু তার পক্ষে যে ভোট সেটা চেয়েছেন। এবং আমরা দেখেছি যে প্রায় কয়েকশো আসলে তার সমর্থক যারা আছেন তারা কিন্তু মিছিলটি নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছেন। আপনি জানেন যেহেতু আগামীকাল সকাল ৭:৩০টার মধ্যে আসলে প্রচারণা শেষ হয়ে যাচ্ছে, এবং এই সময়ের মধ্যে আসলে তারা কতটা মানুষের কাছে যেতে পারেন সেই প্রত্যাশা কিন্তু রাখছিলেন, এবং তার বক্তব্য কিন্তু তাই বলছিলেন। আমরা দেখেছি যে বিএনপির যিনি অর্থাৎ যেই বিএনপির যে জোট রয়েছে, সেই বিএনপির জোটের অন্য প্রার্থী সাইফুল হক, তিনি কিন্তু আসলে ভোটারদের দ্বারে দ্বারে আজও গিয়েছেন, এবং তিনি আসলে মানুষের কাছে ভোটের জন্য যেই প্রত্যাশা, সেই প্রত্যাশা এবং তার যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতিগুলো রেখেছেন। এবং এর বাইরেও আমরা দেখেছি যে এই আসনটিতে বেশ কয়েকজন আসলে স্বতন্ত্র প্রার্থী কিন্তু রয়েছেন। সেই স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে আমরা বেশ কয়েকজন প্রার্থীকেও কিন্তু দেখেছি যে আজকে তারা কিন্তু ভোট চাওয়ার জন্য আসলে নেমেছেন, অর্থাৎ বলাই যায় যে সন্ধ্যা প্রায় হয়ে গিয়েছে, এবং হয়তো আর কয়েক ঘন্টা হয়তো তারা ভোট চেতে পারবেন, এবং সকালে আসলে খুব বেশি সময় নেই, প্রায় ১ থেকে ১.৫ ঘন্টা হয়তো সময় পাওয়া যাবে। এরই মধ্যে আসলে তাদের যেই প্রত্যাশার কথা, তাদের ভোটারের একেবারে ভোটারের কাছে পৌঁছানো, সেসব বিষয়ে তারা কিন্তু করছেন। সব মিলে আমরা দেখছি যে ঢাকা ১২ আসনে কিন্তু এক প্রকার জমজমাট প্রচারণায় চলছে, এবং প্রচারণার শেষ দিনে এসে একেবারে অলি গলি পাড়া মহল্লা সব কিছু কিন্তু তারা চষে বেড়াচ্ছেন এবং তাদের মধ্যে যেই আগ্রহের বিষয়গুলো এবং ভোটকে ঘিরে মানুষকে বোঝানো, সেসব বিষয় কিন্তু বোঝাচ্ছেন। এবং যেহেতু এবার শুধুমাত্র ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শুধুমাত্র ভোটই নয়, এর বাইরেও আসলে
আমরা দেখছি যে গণভোটের একটি বিষয় রয়েছে, সেক্ষেত্রে দলগুলো তারা কিন্তু গণভোটের বিষয়গুলো ভোটারদেরকে বোঝাচ্ছেন এবং কিভাবে আসলে ভোট দিতে হবে, গণভোট কিভাবে দিতে হবে সেই বিষয়গুলো কিন্তু তারা জানাচ্ছেন। সব মিলে বলা যায় যে ঢাকা 12 আসনে কিন্তু আমরা রয়েছি, সেখানে এখনো পর্যন্ত প্রচারণা ব্যাপক আকার দেখা যাচ্ছে। এই ছিল ঢাকা 12 আসন থেকে সবশেষ। ঢাকা 12 আসনের প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী নাজমুস সাকিব। এদিকে নরসিংদীতে প্রচারণার শেষ দিনে জনসভা করছে বিএনপি। শহরের সাটির পাড়ায় জনসভায় অংশ নিয়েছে হাজারো জনতা। আরও জানাতে নরসিংদী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল ইসলাম। গণমিছিল এবং জনসভা করেছে বিএনপির নেতাকর্মীরা। মিনিট 10 আগেই কিন্তু নরসিংদী এই সাটিরপাড়া মাঠ থেকে জনসভাটি গণমিছিলের রূপ নেয় এবং গণমিছিলটি নরসিংদীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং প্রদক্ষিণ করার পরবর্তীতে আসলে এই গণমিছিলটি চিনিশপুর কার্যালয়ে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। আমরা ঠিক এই স্থানটিতে যেখানে আমরা রয়েছি এই স্থানটিতেই কিন্তু জনসভাটি অনুষ্ঠিত হয় দুপুর নাগাদ এবং দুপুরের পর থেকে এখানে জনসভাটি শুরু হয় এবং জনসভাটি ঘন্টা দুয়েক চলে। ঘন্টা দুয়েক পরেই কিন্তু এই জনসভাটি গণমিছিলে রূপ নেয়। নরসিংদীর বিএনপি থেকে মনোনীত নরসিংদী 1 আসনের প্রার্থী খায়রুল কবির খোকন সহ বিএনপির কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দরা আসলে এই জনসভায় অংশ নেন। তবে এই জনসভা নিয়ে যদি বলি, আসলে এই জনসভায় যারা বিএনপির নেতৃবৃন্দ ছিলেন তারা আসলে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন। যেহেতু নরসিংদী বাণিজ্যের নগরী হিসেবে পরিচিত এবং এখানে স্কুল, কলেজ, মাদ্রাসা সহ বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে এবং বিপুল পরিমাণ মানুষের কর্মসংস্থান রয়েছে এখানে। এছাড়া আরো বৃহৎ জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ এখানে রয়েছে। সেই হিসাবে আসলে এখানকার মানুষের জন্য আগামীতে কি করবেন নানা প্রতিশ্রুতি দিয়েছেন। কলকারখানা নতুন করে স্থাপন, বিসিকের উন্নয়ন, হাসপাতাল, চরাঞ্চলের সেতু নির্মাণ সহ নানা প্রতিশ্রুতি দিয়েছেন। তো এখানকার সাধারণ মানুষ এই প্রতিশ্রুতির সাথে প্রচারণা শেষ লগ্নে এসে কুমিল্লা জুড়ে নির্বাচনী মাঠ যেন রীতিমতো উৎসব মুখর ও জমজমাট হয়ে উঠেছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত জামায়াত জোটের প্রার্থীরা ব্যস্ত সময় পার যাচ্ছেন ভোটারদের ধারে ধারে। পথসভা, নির্বাচনী জনসভা, কোথাও উঠান বৈঠকে উন্নয়নের প্রতিশ্রুতি তুলে ধরছেন সাধারণ মানুষের সামনে। কুমিল্লা 6 সদর আসন থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ আলম। মাসুদ, কেমন দেখছেন প্রচারণা? একেবারে শেষ লগ্নে এসে আমরা দেখেছি যে যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু দিন রাত এক করে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। কুমিল্লার 11টি সংসদীয় আসনের মধ্যে জামায়াত জোটের যে প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু আমরা দেখছি পাড়া মোহল্লা থেকে শুরু করে হাট বাজার সব জায়গায় কিন্তু যাচ্ছেন, ভোটারদের দ্বারা দ্বারা গিয়ে নানান উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। আমি রয়েছি কুমিল্লার 6 সদর আসনের বা কান্দিরপাড় এলাকায়। এই কান্দিরপাড় মহানগরী এবং কুমিল্লার 6 যে সদর উপজেলা, সদর দক্ষিণ উপজেলা এবং ক্যান্টনমেন্ট এলাকা সহ বিশাল একটি এলাকা নিয়ে এই সংসদীয় আসন। এখানে এই সংসদীয় আসনে 196টি কেন্দ্র রয়েছে। প্রায় 6.5 লাখ ভোটার আগামী 12 তারিখ ভোটের দিন তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। এখানে শুধু জামায়াত জোটের প্রার্থী নয়, বিএনপির প্রার্থী সহ অন্যান্য ছোট বড় বিভিন্ন দলের প্রার্থী রয়েছেন। তবে বিশেষ করে এখানে যিনি জামায়াতের প্রার্থী রয়েছেন কাজী দীন মোহাম্মদ, তিনি কিন্তু প্রচারণা কিন্তু শুরু থেকেই করে আসছেন। একেবারে শেষ লগ্নে এসে তার জমজমাট প্রচারণায় একটি আনন্দঘন পরিবেশ তৈরি হয়েছে। আগামীকালকে সকালেই কিন্তু এই প্রচার কাজ শেষ হবে, যার কারণে এই আসনে জামায়াত প্রার্থী কাজী দীন মোহাম্মদ তিনি খুবই ব্যস্ত সময় পার করছেন। সকালে তিনি কুমিল্লা টাউন হল মাঠ থেকে একটি র্যালি বের করেছিলেন। সেখানে আমরা দেখেছি বিপুল সংখ্যক নেতাকর্মী এবং তার অনুসারীরা ছিলেন এবং নারী পুরুষও সেখানে ছিলেন।
এরপরে তিনি কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকা ঘুরে কিন্তু পরবর্তীতে আবার কুমিল্লা টাউন হলে এসে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন। তিনি বলেন যে তার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন তারা যদি কেন্দ্র দখল না করেন এবং সন্ত্রাসী কর্মকাণ্ড না করেন তাহলে তিনি জয়ী হবেন এই ধরনের আশাবাদ ব্যক্ত করেছেন এবং তিনি উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন, কুমিল্লার বিভিন্ন সামাজিক উন্নয়ন এবং নাগরিকদের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নের কথা বলেছেন। তো এই ছিল কুমিল্লা থেকে সবশেষ। কুমিল্লার নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাসুদ আলম। চলে যাচ্ছি ময়মনসিংহে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন সেখানকার প্রার্থীরা। এই মুহূর্তে ময়মনসিংহ 5 মুক্তাগাছা আসনের বিএনপির প্রার্থী জাকির হোসেন বাবলু নির্বাচনী সমাবেশে আছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, কেমন চলছে শেষ মুহূর্তের প্রচারণা? ময়মনসিংহ 5 মুক্তাগাছা আসনে যিনি বিএনপির প্রার্থী জাকির হোসেন বাবলু, তিনি এই মুহূর্তে কিছুক্ষণ আগে সমাবেশ করেছেন, তার নির্বাচনী সর্বশেষ সমাবেশ, এবং এই সমাবেশ শেষে এখন একটি গণমিছিল অনুষ্ঠিত হচ্ছে। আমরা রয়েছি এখন মুক্তাগাছা থানার সামনে এবং এখানে দেখতে পাচ্ছি যে বিপুল সংখ্যক লোকের অংশগ্রহণে ব্যাপকভাবে সেই মিছিল হচ্ছে এবং এখানে বিএনপির যিনি প্রার্থী জাকির হোসেন বাবলু তিনি কিন্তু মিছিলের নেতৃত্ব দিচ্ছেন এবং এই মিছিল শুরু হওয়ার আগে RK হাই স্কুল খেলার মাঠে একটি বিশাল জনসভা হয়। সেই জনসভায় সেখানে বিএনপির যিনি প্রার্থী জাকির হোসেন বাবলু তিনি বক্তব্য রেখেছেন, বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন এবং সেই সমাবেশ শেষ হওয়ার পর এখন একটি নির্বাচনী সর্বশেষ গণমিছিল শুরু হয়েছে এবং আমরা যেটি দেখছি যে একেবারে লোকারণ্য হয়েছে এবং বিএনপির পক্ষ থেকে যেটি বলা হয়েছে আজকে যেহেতু প্রচারণার শেষ দিন, যার কারণে তারা কিন্তু একটি শোডাউন করেছেন, অর্থাৎ মুক্তাগাছায় তারা একটা শোডাউন করেছেন। তারা সারা প্রচারণা শুরু হওয়ার পর তারা যে প্রচারণা করেছেন সেই প্রচারণার আজকে ফাইনাল এবং শেষ যে নির্বাচনী মিছিল সেটি কিন্তু তারা করেছেন। আমরা দেখেছি যে এর আগে যখন সমাবেশ শুরু হয়েছে মুক্তাগাছার বিভিন্ন ইউনিয়ন থেকে ধানের শীষের কর্মীরা তাদের মিছিল নিয়ে সেই RK হাই স্কুল খেলার মাঠে পৌঁছেছে এবং আমরা দেখেছি যে নেচে গেয়ে বাদ্যের তালে তালে নেচে গেয়ে কিন্তু একেবারে উৎসব মুখর পরিবেশে যারা বিএনপির নেতাকর্মীরা তারা কিন্তু এই সমাবেশে যোগ দিয়েছেন এবং এই সমাবেশের পর এখন সর্বশেষ যে নির্বাচনী মিছিল সেই মিছিলটি কিন্তু শুরু হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই আসনের ময়মনসিংহ 5 মুক্তাগাছা আসনের যিনি ধানের শীষের প্রার্থী জাকির হোসেন বাবলু তার নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা ধানের শীষের কর্মী সমর্থকরা কিন্তু মিছিল নিয়ে তারা এই মুহূর্তে পুরো এলাকা প্রদক্ষিণ করছে। আমরা সেটি দেখানোর চেষ্টা করছি যে একেবারেই যে ভোটের যে চিরাচরিত উৎসব, ভোটের যে চিরাচরিত আনন্দ সেটি কিন্তু দেখা যাচ্ছে। আমরা দেখছি বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু নেচে গেয়ে উল্লাস প্রকাশ করে তারা আজকে এই যে ধানের শীষের প্রতীকের যে সর্বশেষ গণমিছিল সেই গণমিছিলে অংশগ্রহণ করেছেন। আমরা দেখেছি কিছুক্ষণ আগে এই আসনের যিনি বিএনপির প্রার্থী জাকির হোসেন বাবলু তিনি বক্তব্য রেখেছেন এবং তিনি যেটি বলেছেন তিনি এই অবহেলিত মুক্তাগাছাকে বিগত 17 বছর যেভাবে উন্নয়ন বঞ্চিত রাখা হয়েছে তিনি যদি নির্বাচিত হতে পারেন তাহলে তিনি এই এলাকার উন্নয়নে কাজ করবেন, এলাকার রাস্তাঘাট সহ অবকাঠামোগত যে উন্নয়ন রয়েছে সেই উন্নয়নগুলো তিনি করবেন এবং তিনি একটি ঘোষণা দিয়েছেন তিনি নির্বাচিত হলে মুক্তাগাছায় কোনো চাঁদাবাজি সন্ত্রাসী কার্যক্রম থাকবে না এবং তিনি যেটি বলেছেন যে এই মুক্তাগাছায় মাদক এবং অনলাইন জোয়ার যে প্রকোপ রয়েছে সেটি তিনি বন্ধ করবেন। তো সব মিলিয়ে এখন বিএনপি প্রার্থীর গণমিছিল প্রায় চলছে, এটি আরও কিছুক্ষণ যাবে বলে আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে ছিল আমার কাছে সর্বশেষ। শেষ মুহূর্তের উত্তাপে ঢাকা 19 সভা সমাবেশ ও গণসংযোগে ব্যস্ত বিএনপি ও অন্যান্য প্রার্থীরা। সাভারের কলমা এলাকা থেকে বিস্তারিত জানাবেন সহকর্মী হুমায়ুন কবির। সেখানকার পরিস্থিতি তিনি জানাবেন, একই সঙ্গে প্রার্থীরা কেমন প্রচারণা চালাচ্ছেন সেই সব খবরও তিনি জানাবেন। আমরা জানি যে আজকে শেষ দিন প্রচারণার শেষ মুহূর্তের প্রচারণায় এই আসনটির যারা প্রার্থীরা আছেন তারা কেমন প্রচারণা চালাচ্ছেন সেটির খবর জানাবেন আমাদের সহকর্মী হুমায়ুন কবির। সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণা শুরু হয়েছে গোটা ঢাকা আশুলিয়া সাভার আশুলিয়া আসনে। আমরা দেখেছি সকাল থেকে সন্ধ্যা অবধি কিন্তু
বিএনপি সহ অন্যান্য যারা দল রয়েছে তারা কিন্তু প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আজকে প্রচারণার শেষ দিনে কিন্তু আমরা দেখেছি বিএনপির একটি মিছিল কিন্তু বিএনপির যে প্রার্থী রয়েছেন তার নেতৃত্বে সকাল থেকেই কিন্তু সাভার আসলে বিভিন্ন জায়গায় চষে বেড়াচ্ছে। এই মুহূর্তে আমরা রয়েছি কলমা এলাকায়, সেখানে কিন্তু একটি গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তারা। এবং আমরা যে আজকে প্রচারণার একদম শেষ দিনে কিন্তু যে প্রতিশ্রুতির জোয়ারে কিন্তু ভাসিয়েছে এবং তারা ভোটারদের দ্বারে দ্বারে গিয়েছেন, বিভিন্ন রকমের প্রতিশ্রুতি দিয়েছেন। আজকে প্রচারণার শেষ দিনে কিন্তু একদম সরগরম প্রচারণা দেখা গেছে। তারা আসলে বিভিন্ন রকমের প্রতিশ্রুতি দিচ্ছেন, সাভারের উন্নয়নে কি ধরনের ভূমিকা রাখবেন সেই ধরনের প্রতিশ্রুতির কথা কিন্তু দেওয়া হয়েছে। অন্যদিকে ভোটার যারা তারা কিন্তু বলছেন শুধু প্রতিশ্রুতি নয়, তারা আসলে কারা প্রতিশ্রুতির বাস্তবায়ন করবেন, সাভারের উন্নয়নে কারা কাজ করবেন, বিশেষ করে মাদক সন্ত্রাস এবং চাঁদাবাজ যারা রয়েছে তাদের বিরুদ্ধে কোন প্রার্থী রুখে দাঁড়াবেন সেই প্রার্থীকেই তারা আসলে ভোট দেবেন, এমন কথাই কিন্তু তারা বলছেন। 12 তারিখ নির্বাচনকে ঘিরে কিন্তু এ পর্যন্ত সাভারে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে এবং ভোটাররা কিন্তু মুখিয়ে রয়েছেন আসলে কখন সেই কাঙ্ক্ষিত ঘন্টি আসবেন এবং তারা ভোট দিবেন, সেই লক্ষ্যে কিন্তু তারা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এবং যেমনটি বলছিলাম যে ধানের শীষ ছাড়াও কিন্তু সাভারে আরো 7টি দল রয়েছে, তারাও কিন্তু প্রচারণা চালাচ্ছে। তবে অপেক্ষাকৃত ছোট দল হওয়ার কারণে কিন্তু তাদের প্রচারণা সেভাবে চোখে না পড়লেও কিন্তু বিএনপির যিনি প্রার্থী রয়েছেন তিনি কিন্তু আসলে মাঠ সরগরম রেখেছেন প্রচারণার আজকে শেষ দিন পর্যন্ত। তো এই মুহূর্তে সাভারের কলমা এলাকায় রয়েছি, সেখানে কিন্তু ধানের শীষের প্রচারণা চলছে। যেমনটি বলছিলাম ভোটার এবং প্রার্থী এবং সমর্থকরা কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, তারা নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছেন এবং ভোটাররাও কিন্তু এবার দেখে শুনে প্রার্থী বেছে নেবেন এমন কথাই কিন্তু বলছেন। কিছুক্ষণ আগে যে ধানের শীষে যিনি প্রার্থী রয়েছেন তার সাথে কথা হয়েছিল, তিনি বলছিলেন আসলে ভোটার যারা রয়েছেন তারা আসলে এবার তাদের ভিন্ন রকম প্রত্যাশার কথা বলছেন। সেসব প্রত্যাশাগুলো শুনে নোট করা হয়েছে তার সরকার ক্ষমতায় আসলে তিনি আসলে এই প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন করবেন এমন কথাই কিন্তু বলা হচ্ছে। এবং সাভারের যে ভোটের মাঠ সরগরম রয়েছে এবং ধানের শীষের প্রার্থী সহ অন্যান্য যারা প্রার্থী রয়েছেন সবাই কিন্তু তাদের যার যার অবস্থান থেকে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলছেন এবং ভোটাররা আসলে একটি বস্তুনিষ্ঠ এবং নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশায় কিন্তু মুখিয়ে রয়েছেন। এই ছিল প্রচারণার সর্বশেষ নিয়ে সাভার থেকে আমার কাছে বিস্তারিত। ঢাকা 19 আসনের নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী হুমায়ুন কবির। এদিকে মেহেরপুর 1 আসনে জামাতে ইসলামের মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হচ্ছে। শহরের কোর্ট মোড় থেকে জামাত ইসলামী প্রার্থী মাওলানা তাজ উদ্দিন খানের নেতৃত্বে এই মিছিলে দলীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেছেন। মেহেরপুর থেকে মিছিলের সর্বশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজাহিদ আল মুন্না। নোমান, আপনাকে জানিয়ে রাখি বাংলাদেশ জামাত ইসলাম নেতৃত্বাধীন 11 দলীয় জোট ঐক্যজোট মনোনীত প্রার্থী মেহেরপুর 1 আসনে, মেহেরপুর সদর এবং মুজিবনগর উপজেলা নিয়ে মেহেরপুর 1 আসন গঠিত, সেখানে 11 দলীয় জোটের প্রার্থী মাওলানা তাজউদ্দিন খানের পক্ষে জেলা জামাতের পক্ষে একটি নির্বাচনী গণমিছিলের আয়োজন করা হয়েছে। আমরা দেখেছি মিছিলটি মেহেরপুর শহরের কোর্ট থেকে শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এখন বর্তমানে কলেজ মোড়ে অবস্থান করছে। জামাত মনোনীত প্রার্থী মাওলানা তাজউদ্দিন খান এই মিছিলের নেতৃত্ব দিচ্ছেন। এছাড়াও আমরা দেখেছি এই মিছিলে অন্যান্যদের মধ্যে জেলা জামাতের সেক্রেটারি জেনারেল মাওলানা ইকবাল হুসাইন, রাজনৈতিক সেক্রেটারি রুহুল আমিন সহ পৌর সেক্রেটারি সোহেল রানা ডলার সহ এই 2 উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে গ্রামগঞ্জ থেকে নেতাকর্মীরা কিন্তু দলে দলে যোগদান করেছেন এবং একই সুরে তারা দাঁড়িপাল্লার পক্ষে, দাঁড়িপাল্লার গণজোয়ার তোলার লক্ষ্যে তারা দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাচ্ছেন। আমরা দেখেছি মেহেরপুর এবং মুজিবনগর উপজেলার প্রায় 100 গ্রাম থেকে কিন্তু দলীয় নেতাকর্মীরা দলে দলে যোগদান করেছেন এবং দাঁড়িপাল্লার পক্ষে তারা যে প্রচার করছেন সেই সাথে তারা মেহেরপুরের সর্বসাধারণ মানুষের কাছে কিন্তু দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইছেন। আমি মিছিলে আসা কয়েকজন নেতাকর্মীর সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হলে তারা কিন্তু দাঁড়িপাল্লার পক্ষে থাকার আহ্বান যাচ্ছেন। এছাড়া আমি জেলা জামাতের সেক্রেটারি
মাওলানা ইকবাল হুসাইনের সাথে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন যে গতকালকে 24 দফা নিয়ে মেহেরপুর সদর আসনের উন্নয়নের বিভিন্ন ফিরিস্তি নিয়ে তারা কিন্তু একটি নির্বাচনী ইশতেহার প্রদান করেছেন এবং ইশতেহারের শেষে নির্বাচনের এই একেবারে শেষ মুহূর্তে এসে, অর্থাৎ আর একদিন মাত্র বাকি রয়েছে নির্বাচনী প্রচারের, সেই শেষ মুহূর্তে এসে তারা কিন্তু নেত্রকোনা এক আসনের প্রচারণার শেষ দিনে বিএনপি নির্বাচনী জনসভায় হাজারো নেতাকর্মীর ভিড়। অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিএনপির প্রার্থী ব্যারিস্টার কায়সাল কামাল। নির্বাচিত হলে এলাকার উন্নয়ন থেকে শুরু করে সকল বৈষম্য নিরসনে কাজ করার প্রত্যাশা তার। এ নিয়ে নেত্রকোনা থেকে বিস্তারিত জানাবেন সহকর্মী রিফাত আহমেদ রাসেল। নুমান, আপনি জানেন যে নেত্রকোনার এই দুর্গাপুর এবং কলমাকান্দা এই দুই আসন মিলেই কিন্তু এই নেত্রকোনা এক আসন গঠিত। এই এক আসনে কিন্তু কিছুক্ষণ আগেই এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল কিন্তু তার যে নির্বাচনী প্রচারণা, সেই নির্বাচনী প্রচারণা কিন্তু সর্বশেষ যে জনসভা, সেই জনসভা কিন্তু শেষ করেছেন। আমরা জনসভা চলাকালীন সময় দেখেছি যে এই দুই উপজেলা থেকে বিভিন্ন নেতাকর্মী কিন্তু এই জনসভা স্থলে এসেছেন এবং মাঠ কিন্তু পুরো কানায় কানায় কিন্তু পূর্ণ হয়েছিল। আজকের জনসভা স্থল থেকে কিন্তু বিভিন্ন আশা এবং প্রত্যাশা কিন্তু দিয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল। তিনি যেমনটা জানিয়েছেন যে এই যে সীমান্তবর্তী দুই উপজেলা, এই দুই উপজেলায় বরাবরই নানা সংকট ছিল, বিশেষ করে স্বাস্থ্য চিকিৎসা থেকে শুরু করে রাস্তাঘাট। এই রাস্তাঘাটগুলো সংকট থাকার ফলে কিন্তু সীমান্তের যেই মানুষ আছে তারা কিন্তু দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল। তিনি যদি নির্বাচিত হতে পারেন তাহলে এই এলাকার দুর্দশা নিরসন থেকে শুরু করে এই এলাকাটিকে একটি পর্যটন এলাকা সহ সার্বিক উন্নয়নের কথাই কিন্তু তিনি বলেছেন। তো সব মিলিয়ে বলা যায় আজকের এই জনসভা স্থল থেকে যেই আশা ভোটাররা নিয়ে গেছেন, সেই ভোটাররা কিন্তু 12 তারিখ তার প্রতিফলন দিবেন, এমনটাই কিন্তু আশা করছেন বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন। তো এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে প্রচারণার সর্বশেষ। নুমান। নেত্রকোনা থেকে প্রচারণার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী রিফাত আল রাসেল। এদিকে মেয়াদ শেষ হওয়ায় নির্বাচনের মাত্র 2 দিন আগে সরিয়ে দেওয়া হলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজকে। গত বছরের 12 ফেব্রুয়ারি রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এজাজকে 1 বছরের জন্য ডিএনসিসির প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছিল সরকার। নতুন দায়িত্ব পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহান। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডিএনসিসি প্রশাসকের দায়িত্ব পালন করবেন তিনি। 1 ফেব্রুয়ারি দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত মোহাম্মদ এজাজের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon, ইউটিউবে এখন টেলিভিশন দেখুন youtube.com/c/ekhon tv।